নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন জয় গোস্বামী রচিত ছোট গল্প সন্ধ্যা সঙ্গীত। মাস্টারমশাই খুব অবাক হয়ে গেলেন চিঠিটা পেয়ে। মোটর সাইকেল করে এসেছে পত্রবাহক। দরজায় বেল দিতে মাস্টারমশাই বেরিয়ে এসেছেন বারান্দায়। পত্রবাহক জানাচ্ছে সে আসছে নবান্ন থেকে। মাস্টারমশাই প্রথমটা ভালো বুঝতে পারলেন না, তারপর খামের ওপরে ছাপ দেখে ধরতে পারলেন রাজ্য সরকারের কাছ থেকে এসেছে। হ্যাঁ, রাইটার্স বিল্ডিং তো এখন নবান্ন নামের একটা বাড়িতে উঠে গিয়েছে। মাস্টারমশাই টিভি দেখেন না, কারণ তাঁর বাড়িতে টিভি নেই। ট্রানজিস্টার রেডিওটার খারাপ হয়ে পড়ে আছে, সারানো হয় না। তবে মেয়ে একটা পোর্টেবল সিডি প্লেয়ার দিয়েছে, তাতে মাঝে মাঝে গান শোনেন মাস্টারমশাই। খবর কাগজ নেওয়া অনেক দিনই বন্ধ, তাই নবান্ন থেকে আসছি কথাটা পত্রবাহকের মুখে শুনে প্রথমটা বুঝতে পারেননি। পত্রবাহককে বারান্দার গ্রিলের তালা খুলে ভেতরে ডাকলেন। যুবকটি এলো না। তার আরও কোথাও যাওয়ার আছে। একটা খাতায় সই করিয়ে নিয়ে বিদায় নিল সে। মাস্টারমশাই চিঠি খুলে দেখেন তলায় মুখ্যমন্ত্রীর স্বাক্ষর। চিঠিতে যা লেখা আছে তা পড়ে বিশ্বাস করতে কষ্টই হলো মাস্টারমশাইয়ের। মাস্টারমশাইকে এবার রাজ্য সরকারের সঙ্গীত মেলায় সঙ্গীত মহাসম্মান প্রদান করা হচ্ছে। চিঠিটা ছাপানো চিঠি, তলায় মুখ্যমন্ত্রীর স্বাক্ষর। চিঠির পাশে ও তলায় অনেকটা অংশ সাদা পড়ে আছে। সেখানে নীলকালিতে দ্রুত হস্তাক্ষরে লেখা, আপনি আসবেন কিন্তু, খুব খুশি হব আমরা। শেষে মুখ্যমন্ত্রীর প্রথম নামটি শুধু, পুরো নাম নয়। মাস্টারমশাই অনেকক্ষণ ভেবে উঠতে পারলেন না এমন কাণ্ডটা কিভাবে সম্ভব হলো। গান গাওয়া তো বহুদিন ছেড়ে দিয়েছেন মাস্টারমশাই। তারও অনেক আগে থেকেই কেউ আর ডাকত না। ছাত্রছাত্রীরাও আসে না, তাদেরও তো বয়স হলো। সবচেয়ে বড় কথা, এই সম্মানের অর্থমূল্য 2 লক্ষ টাকা। মাস্টারমশাইকে এই বয়সে কে 2 লক্ষ টাকা দেবে? কে হতে পারে? মাস্টারমশাই কিছুই ভেবে পান না। বাইরের ঘরের বিরাট চৌকিটায় গিয়ে বসে থাকেন চিঠিটা হাতে নিয়ে। দুর্গার মা এসে বলে, রান্না হয়ে গিয়েছে, দুপুরেরটা ঢেকে রেখেছি টেবিলে, রাতেরটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এবার চলে যাব। একবার চা খাবেন নাকি বাবা? তবে বানিয়ে দিয়ে যাই। না, চলেই যাও, চা আর খাবো না। মাস্টারমশাইয়ের বাইরের বড় ঘরে বসে জানলা দিয়ে গাছপালা দেখা যায়। রোদ্দুর ঝকঝক করছে। ফাল্গুন শেষ, চৈত্র শুরু হয়েছে। এ পাড়াটা নির্জন, ফাঁকা ফাঁকা আছে এখনও। জানালা দিয়ে হলুদ রাধাচূড়া দেখা যায়, রোদে জ্বলছে। পাশের ঘরে হঠাৎ ফোনটা বেজে উঠল। মাস্টারমশাই উঠে গিয়ে ফোনটা ধরলেন। মাস্টারমশাই মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না। মেয়ে জামাই একটা কিনে দিয়েছিল। কি করে চালাতে হয় মাস্টারমশাই সেটা শিখে উঠতেই পারলেন না। জামাই বা মেয়ে ফোন করলে উনি ফোনটা ধরতে গিয়ে কেটে দিতেন, না জেনে। ওই না জানাটাই থেকে গেল। ফোনটা পড়ে আছে। কি একটা যন্ত্রও দিয়েছিল সঙ্গে, চার্জ দিতে হয় নাকি আবার ওই ফোনে। কে করবে অত? ফলে পুরনো ল্যান্ডলাইনই সম্বল মাস্টারমশাইয়ের। ফোন ধরলেন। ওপার থেকে ভারী গলা ভেসে এলো, কেমন আছেন, খবর কি? মৃগেন বন্দ্যোপাধ্যায়। বয়স মাস্টারমশাইয়ের চেয়ে 2-3 বছর কম, কিন্তু হাইট অন্তত 2 ইঞ্চি বেশি। এখনও প্রতি বছর মহালয়ার সময় মৃগেনবাবু গভীর ও উদ্দাত কণ্ঠে দেবীকে জাগানোর বন্দনা গানটি সকলেই মন দিয়ে শোনেন। অনেক দিন হলো মহালয়ার সিডিও বেরিয়ে গিয়েছে। পুজো প্যান্ডেলেও মাঝে মাঝে বাজে। মাস্টারমশাই ঘরে বসে শুনতে পান। মহালয়ার বিরাট গানের টিমে অবশ্য মাস্টারমশাই ছিলেন না। কোথায় বা তেমনভাবে থাকতে পেরেছেন মাস্টারমশাই? তবু ওই মৃগেনবাবুই বছরে 2-3 বার ফোন করেন। মাস্টারমশাই বললেন, আজ এক আজব ব্যাপার হয়েছে মশাই, আমার তো ধাঁধা লেগে আছে। মৃগেনবাবু কিন্তু সেই আজব ব্যাপার তা জানতে চাইলেন না। বললেন,
চিঠিটা পেয়েছেন তো? আসবেন কিন্তু। মাস্টারমশাই এখন দ্বিতীয়বার অবাক। মানে? মৃগেন বন্দ্যোপাধ্যায় হাসলেন। সরকারি অফিসাররা ফোন করে নেবে আপনাকে, কিচ্ছু অসুবিধে হবে না। আপনাকে গাড়ি পাঠিয়ে নিয়ে আসবে, আবার গাড়ি পৌঁছে দিয়ে আসবে বাড়িতে। মাস্টারমশাই এখনও কিছু বুঝতে পারলেন না। চিঠি এলো একটু আগে আমার কাছে, আপনি কি করে জানলেন? আবার হাসির পালা মৃগেনবাবুর। আমি তো প্রপোজ করলাম মশাই আপনার নামটা, ওদের বললাম যাই হোক কংগ্রাচুলেশনস, আপনার মতো গায়ক আপনি ডিজার্ভ করেন। আচ্ছা তাহলে ওই দিন দেখা হবে। মাস্টারমশাই ফোন রেখে আবার বাইরের চৌকিতে এসে বসলেন। মেয়ে জামাইকে একটা ফোন করে খবরটা দেবেন কি না ভাবলেন, তারপর ইচ্ছে করল না। হ্যাঁ, অনেকগুলো টাকা, ভাবতেও পারেননি। যখন গাইতেন রেডিওতে বা ছাত্রছাত্রী আসতো তখন গানের জন্য 2 লক্ষ টাকা পাওয়া যায় কখনো কল্পনা করেননি। এখন পেতে চলেছেন, ওরা খুশি হবে, বলা যাবে পরে কখনো। যাই, চানটা সেরে নিই ভেবে মাস্টারমশাই উঠেছেন। এমন সময় বাইরে একটা গাড়ি দাঁড়ানোর শব্দ পাওয়া গেল। প্রায় সঙ্গে সঙ্গেই বেল বাজল দরজায়। 2টি যুবক, তাদের সঙ্গে অল্প বয়সী একটি মেয়ে। আপনার কাছে এসেছি স্যার, আমাদের একটু সময় দেবেন? মাস্টারমশাই দরজা খুলে ভেতরে ডাকলেন তাদের। তারা এসেছে এই সম্মান প্রাপ্তির বিষয়ে মাস্টারমশাইয়ের প্রতিক্রিয়া জানতে। সম্মান প্রাপ্তির দিন যে অনুষ্ঠান হবে তাতে প্রাপকদের প্রতিক্রিয়া বড় 2টি পর্দায় দেখানো হবে। স্ক্রিন 2টি রাখা থাকবে মঞ্চের দুপাশে। মেয়েটি বুঝিয়ে দিল সযত্নে। ততক্ষণ তার সঙ্গী 2জন ক্যামেরা দাঁড় করানো, আলো ঠিক করা এইসব নিয়ে ব্যস্ত রইল। মাস্টারমশাই এতক্ষণ দাঁড়িয়েই ছিলেন। মেয়েটি মাঝে মাঝে বলে যাচ্ছে, আপনি বসুন স্যার, আপনি বসুন, দাঁড়িয়ে রইলেন কেন, ছি ছি। এসব কয়েকবার বলার পর এবার বলল, আপনাকে স্যার এই চৌকিতে একটু বসতে হবে, নইলে আমরা আপনার কথাগুলো নিতে পারবো না। মাস্টারমশাই চৌকিতে বসলেন। চৌকির ওপর নীল রঙের কাপড় ঢাকা দেওয়া। চৌকির এক কোণে বাক্সবন্দি হারমোনিয়াম। মেয়েটি তার সঙ্গীদের সঙ্গে একটু কথা বলল, তারপর মাস্টারমশাইয়ের বসে থাকার ভঙ্গিটি জরিপ করল যেন তার দৃষ্টি দিয়ে। তারপর বলল, স্যার ওই হারমোনিয়ামটা নিয়ে আপনি 2 লাইনে একটু গান গাইবেন? মাস্টারমশাই অবাক। গান? গান গাইব? মেয়েটি বলে, হ্যাঁ, গান গাইতে গাইতে থামবেন, থেমে আপনার প্রতিক্রিয়াটা জানাবেন। আপনার হাতে তখন হারমোনিয়ামটা থাকবে, যেন গাইতে গাইতেই বলছেন আর কি। এই রাজু, হারমোনিয়ামটা বাক্স থেকে বের করে স্যারের সামনে রাখো তো। মাস্টারমশাই বললেন, হারমোনিয়াম হাত দেওয়ার দরকার নেই। মেয়েটি বলল, না স্যার, মানে আপনি কি জানতে চাইছেন বলুন, বলে দিচ্ছি, গানের দরকার নেই। মেয়েটি বলে, আপনি বুঝতে পারছেন না স্যার, এতে ভিজুয়াল এফেক্টটা ভালো হতো। আমি গান গাইতে পারি না, আর যা বলার এমনিই বলছি, আপনারা দেরি করবেন না, আমার স্নানাহারের সময় হয়ে গেছে। মেয়েটি থমকে গেল। ওকে স্যার, ওকে ফাইন, আমরা গান ছাড়াই করে নিচ্ছি। মাস্টারমশাই আবার বললেন, বলুন কি বলতে হবে। ছেলেটি বলল, ওই যে বললাম সঙ্গীত মহাসম্মান পেয়ে আপনার কি মনে হচ্ছে, মানে এতদিন আপনি তো গানের লাইনে আছেন, তা কতদিন হবে? মাস্টারমশাইয়ের মুখ দিয়ে বেরিয়ে গেল, লাইনে আছি। মেয়েটি ধরতে পারল না, বলল, হ্যাঁ মানে অনেক দিনের এক্সপিরিয়েন্স তো আপনার, মানে কত বছর হবে? মাস্টারমশাই সামনে নিয়েছেন ততক্ষণে, বললেন, 60 বছরের বেশি তো হবেই, কম নয়। যাই হোক, বুঝেছি, আপনাদের সবাইকে নমস্কার। মেয়েটি হাসল। না না, এখন যখন ক্যামেরা রেডি করার পর আমি রোল বলবো আর আপনার দিকে তাকিয়ে হাতটা নাড়ব, এই রকমভাবে, কেমন? আপনি তখন বলতে শুরু করবেন। মাস্টারমশাই বললেন, কতক্ষণ বলতে হবে? মেয়েটি বলে, বলুন না, আপনি আপনার মতো বলে যান, আপনি যেমন কমফর্টেবল ফিল করবেন তেমনই বলে যান, যেটুকু দরকার দেখানো হবে বাকিটা আমরা ফেলে দেব। মাস্টারমশাইয়ের মুখ দিয়ে আবারও বেরিয়ে গেল, ফেলে দেবেন? মেয়েটি এবারও ধরতে পারল না কথাটা,
স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ মানে এডিট করে নেব। 11 জন তো এই মহাসম্মান পাচ্ছেন, সেখানে টাইম একটা ফ্যাক্টর। মানে বুঝতেই পারছেন, স্টেজে মাইক পেলে বয়স্ক মানুষরা ন্যাচারালি একটু বেশি কথা বলেন। টাইম ম্যানেজমেন্টটা তো জরুরি, তাই এই রকম প্ল্যান নেওয়া হয়েছে আর কি। মাস্টারমশাই বললেন, আচ্ছা আমি তৈরি। মেয়েটি তার সঙ্গীদের বলল, রেডি হ্যাঁ? বলেই রোল কথাটা উচ্চারণ করে মাস্টারমশাইয়ের দিকে হাতটা নাড়ল। মাস্টারমশাই দেখলেন জানালার বাইরে রাধাচূড়ার গাছে হলুদ হলুদ ফুল জ্বলছে রোদ্দুরে, পাতা দুলছে হাওয়ায়। হ্যাঁ, ওইখানে আছে গান। আর এইখানে? মাস্টারমশাই বলতে শুরু করলেন, নমস্কার। 2। আজ অনেকগুলো খবরের কাগজ পড়ে আছে মাস্টারমশাইয়ের বাইরের ঘরের বড় চৌকিটার ওপর, বাক্সবন্দি হারমোনিয়ামের পাশে। মাস্টারমশাইয়ের বাড়িতে একটা খবরের কাগজও আসে না অনেক দিন হলো। আজ সকালে অফিস যাওয়ার আগে জামাই এসে দিয়ে গেছে। আজকের প্রায় সব কাগজেই একটা ছবি আছে, মুখ্যমন্ত্রী মাঝখানে, আর তাঁর দুপাশে দাঁড়িয়ে আছে সঙ্গীত মহাসম্মান প্রাপক 11 জন শিল্পী। তার মধ্যে মাস্টারমশাইকেও স্পষ্ট বোঝা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর ডান পাশ থেকে দ্বিতীয়, সকলেই গলার উত্তরীয়, হাতে কাজ ঢাকা সম্মান ফলক। দুটো কাগজে প্রথম পাতাতেই রয়েছে, অন্যগুলোতে মধ্যম পৃষ্ঠায়। দুটো ইংরেজি কাগজেও ছবি আছে। গতকাল মেয়ে জামাই গিয়েছিল সঙ্গে। আজ সকালে মাস্টারমশাই অন্তত 200 বার পড়া একটা বইতে আবার চোখ বোলাচ্ছিলেন, সঙ্গীত চিন্তা। এই সময় বাইরে গাড়ির আওয়াজ পেয়ে দেখেন জামাইয়ের গাড়িটা এসে দাঁড়াচ্ছে। কি ব্যাপার? এই দেখুন সব কটা কাগজে আপনার ছবি, আপনাদের নিউজটা দিয়েছে। না না, আমি ভেতরে যাব না। গ্রিলের ফাঁক দিয়ে কাগজগুলো ঢুকিয়ে দিতে দিতে জামাই বলেছিল, আপনারা যখন স্টেজে তখন চারিদিকে কত ক্যামেরাম্যান ভিড় করেছিল দেখেন? হ্যাঁ, স্টেজে বসে দেখেছেন বটে মাস্টারমশাই, জামাই জানিয়ে দিল। তখনই বুঝেছি সব কাগজে দেবে। আজ আগে বেরিয়ে সব কটা কাগজ কিনেছি, এই আপনাকে দিয়ে গেলাম। এখন আসি। মাস্টারমশাই বললেন, 1 কাপ চা খেয়ে যাও। রুন্টি সকালে ফোন করে বলল, বাবা তোমাকে কালও সিএমের সঙ্গে টিভির নিউজে দেখিয়েছে, আজ সকালেও একবার দেখালো। জামাইয়ের আফসোস, আমার আজকের সকালেরটা দেখা হয়নি, চান করতে ঢুকেছিলাম তো, মিস হয়ে গেল। না না, আজ আর বসা যাবে না, সেক্টর 5 তো, অনেকটা রাস্তা, আমি চলি এখন। জামাই গাড়িতে উঠে বসল। এসব সকাল 9:30টার কথা। তারপর বাড়িতে 12 বেল বাজল। পাড়ার কোনো না কোনো বৃদ্ধ, আরে দারুণ ব্যাপার তো মশাই, কংগ্র্যাচুলেশনস। বাড়িওয়ালা ভদ্রলোক নেমে এসে জানালাটার সামনে দাঁড়ালেন। তারও বয়স হয়েছে। বললেন, আমরা খুবই প্রাউড ফিল করছি। সকালে সঙ্গীত চিন্তা আর পড়া হলো না। দুপুরে স্নান খাওয়া সেরে আলমারি থেকে একটা অনেক পুরনো গানের খাতা খুঁজে বার করলেন মাস্টারমশাই। চৌকির ওপর বসে খাতার পাতা উল্টাচ্ছেন সাবধানে। ওদেরও বয়স হলো, পৃষ্ঠাগুলোর। মানুষের শরীরের মতোই ওরাও বয়স হলে জীর্ণ হয়। যে গানটি খুঁজছিলেন এই তো পেয়ে গেছেন সেই গানটিকে। মাস্টারমশাইয়ের বয়স তখন 25, যখন বড় মামা গানটা শিখিয়েছিলেন। মানে এই খাতার পৃষ্ঠার বয়স এখন 60 হয়ে গিয়েছে। গানের কথাগুলো বড় মামার নিজের হাতে লিখে দেওয়া। বড় মামার হাত তখন কাঁপে। ভালোভাবেই পড়া যায় সব কথা। গোটা গোটা হস্তাক্ষর ছিল বড় মামার। গানটা পড়তে সবে শুরু করেছেন মাস্টারমশাই। হঠাৎ বেল বাজল দরজায়। এবার সত্যিই বিরক্ত লাগছে। এখন এই বেলা 1টায় কে এলো? গ্রিলের সামনে দাঁড়িয়ে আছে লীলা। তুমি দাঁড়াও, চাবিটা নিয়ে আসি। লীলার বয়স এখন 50 হলো এবছর। মাস্টারমশাইয়ের চেয়ে 35 বছরের ছোট। লীলার জন্মদিন জানুয়ারিতে। এসেছিল, এসে বলল, 50 বছর হয়ে গেল মাস্টারমশাই, 51 পা দিলাম। প্রতি বছর 2 বার আসে লীলা, একবার নিজের জন্মদিনে, একবার বিজয়া দশমীর পর। মাস্টারমশাই তাঁর নিজের জন্মদিনে ছাত্রদের আসাটা কোনো দিনই পছন্দ করেননি, তাই লীলা ওই 2 দিনই আসে।
আজ তো ওই দুদিনের কোনোটাই নয়। তাহলে হাতের সন্দেশের বাক্সটা নিয়ে ভেতরে চলে গেল, ফ্রিজ খুলে ঢুকিয়ে দিল। নিজেই টেবিল থেকে জলের বোতল নিয়ে জল খেলো। ওর তো এবাড়ির সব চেনা। রোববার রোববার আসতো শিখতে। তারপর ঘরে এসে মাস্টারমশাইকে প্রণাম করল। বলল, ও আচ্ছা, আপনি কাগজগুলো সব দেখেছেন তাহলে? আমিও সব কটাই কিনেছি। আপনি কি করে পেলেন? রুন্টি পাঠিয়েছে কিনে, তাই না? জামাই দিয়ে গেল। গতকাল খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু গতকালই আমার শ্বশুরমশাইয়ের অপারেশনের ডেট পড়ে গেল। বেডে দিল 5:30টায়। এখন একবার নার্সিংহোম থেকে ঘুরে এখানে আসছি। আপনার বাড়ি থেকে বেরিয়ে ওকে দেখে বাড়ি ফিরব। মাস্টারমশাই বললেন, এলে কেন এত কষ্ট করে? রোদের তেজ কেমন বেড়ে গেছে দেখছো না? লীলা আঁচল দিয়ে মুখটা মুছে নিল। তারপর বলল, এলাম আপনাকে একটা প্রণাম করার জন্য। আপনার সম্মান তো আমাদের সম্মান। লীলা নিচু হয়ে প্রণাম করল। মাস্টারমশাই বললেন, সম্মানের চেয়ে বড় কথা, এই বয়সে টাকাটা খুব কাজে লাগবে গো লীলা। বলতে বলতে মাস্টারমশাই চৌকিতে নিজের জায়গায় বসেন। আর তাছাড়া সবটাই তো মৃগেনবাবুর জন্য হলো। সেই কবে থেকে 65 সালে আমার নাম শেষ রেকর্ডে বেরিয়েছে। রেডিওতে শেষবার গিয়েছি 74-এ। এখন তো আর আমার নামটাই কারো মনে রাখার কথা নয়। লীলা একটা মোড়া টেনে নিয়ে বসেছে জানালার ধারে। বলল, অত জানি না, আমরা আপনার ছাত্রছাত্রী। আমাদের কাছে এটা খুব বড় জিনিস। তবে যাই বলুন মাস্টারমশাই, টাকা কড়ির কথাটা আপনি আমাকে বলছেন ঠিক আছে, কিন্তু গতকাল স্টেজে দাঁড়িয়ে ওই কথাটা বলা আপনার মোটেই উচিত হয়নি। আজকে দুটো কাগজে আপনার এই কমেন্টটা উল্লেখ করে একটু কটাক্ষও করেছে। মাস্টারমশাই সত্যিই অবাক। কটাক্ষ করেছে বুঝি? আমি তো সব কাগজই দেখেছি। হ্যাঁ, আমার বলা কথাটা কোথায় কোথায় যেন দিয়েছে। তবে ওটার মধ্যে কোনো বিরূপ ব্যাপার আছে বুঝি? কি জানি, ধরতে পারিনি। লীলা স্পষ্টতই বিরক্ত। আপনি ধরতে না পারলেও অন্যরা ধরেছে। গান নিয়ে দুটো কথা বলতে পারতেন। স্টেজে মাইকের সামনে দাঁড়িয়ে টাকার কথা বলতে আছে? আপনাকে এভাবে বলছি, এটা আমার আস্পর্ধা হয়ে যাচ্ছে। তবু কথাটা বলে আপনি ঠিক কাজ করেননি মাস্টারমশাই। ঘরে 4টে বড় বড় জানালা। একটা জানালার পাশে মোড়া নিয়ে বসেছে লীলা। লীলার টকটকে রং রোদ্দুর লেগে লাল নাকি ক্ষোভের জন্য তাতে রক্তাভাব ফুটল তা স্পষ্ট বোঝা যায় না। লীলার মাথার চুল কাঁধ পর্যন্ত কাটা, তাতে অনেক অনেক রূপলি রেখা স্পষ্ট। মাস্টারমশাই লীলার দিকে দেখছেন না। আরেকটা জানালা দিয়ে তিনি তাকিয়ে আছেন বাইরে। লীলা জানে মাস্টারমশাই ওই চৌকিতে আসন পিঁড়ি হয়ে বসে কোন জানলাটা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন। লীলা সেই জানালাটা ছেড়ে বসেছে অন্য জানালার পাশে, যাতে মাস্টারমশাইয়ের দৃষ্টি বাধা না পায়। মাস্টারমশাই যখন শেখাতেন তখন ওই চৌকিটায় বসতেন, আর তারা ছাত্রছাত্রীরা সব বসে থাকতো মাস্টারমশাইকে ঘিরে। কেউ পায়ের কাছে মেঝেই বসে মুখ তুলে মাস্টারমশাইয়ের দিকে চেয়ে, কেউ ডান পাশে বসে নিজের খাতার দিকে তাকিয়ে, কেউ দেওয়ালে পিঠ দিয়ে, মেঝেতেই, কেউ মাস্টারমশাইয়ের বাঁ পাশে চৌকিতে। যে যেখানে পারতো বসে পড়তো। আর লীলাই তো মেঝেতে একদম সামনে মাস্টারমশাইয়ের দিকে মুখ তুলে তাকিয়ে থাকতো। লীলাই তো, ওই যে এখনও লীলা দেখতে পাচ্ছে 21 বছরের লীলাকে। এক পিঠ চুল, কোনো দিন খোলা, কোনো দিন লম্বা বিনুনি বাঁধা। লীলা ওই তো আজ এই মুহূর্তে জানালার পাশে বসে সেই লীলা দেখছে মাস্টারমশাই কেমন নিরুত্তর হয়ে গেছেন। লীলার অভিযোগটা মেনেই নিয়েছেন যেন। খুব খারাপ লাগতে শুরু করলো লীলার। কেন বললাম, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। ছি, এই মানুষটাকে এইরকম করে বললাম। এই মানুষটা তার কতখানি সে তো কেবল লীলাই নিজে জানে। কিন্তু কি করবে? সকালবেলা প্রশান্তর ফোন, তারপর আভাদি,
মনিকা, শ্যামলদা, ঝর্ণা, সব পরপর ফোন। তাদের পুরনো সব গানের বন্ধু। মাস্টারমশাইয়ের কাছে যারা দল বেঁধে রোববার রোববার শিখতে আসতো, প্রায় সবাই ফোন করছে। শ্বশুরমশাইকে দেখতে গেছে। লীলা নার্সিংহোমের কেবিনের ভেতরে মোবাইল ফোন এলো। সকলের এক কথা, মাস্টারমশাই এটা কী বললেন? মাথাটা গেছে, বয়স হয়েছে বোঝা যাচ্ছে এবার। টাকার কথা কেউ স্টেজে দাঁড়িয়ে বলে? লীলা অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই বলে ফেলল। নইলে কেনই বা বলবে? যে মানুষটা খবর কাগজ পড়ে না বলে কাগজের খোঁচাটাও ধরতে পারে না, তাকে এসব বলে কি লাভ? প্রশান্ত আর আভাদি আর শ্যামলদা তো এ কথাও বলল, কাগজে আসলে খোঁচাটা দিয়েছে মাস্টারমশাইকে নয়, গভর্নমেন্টকে। গভর্নমেন্ট তো মাস্টারমশাইকে এই সম্মান দিয়ে একটা ভালো কাজই করেছে। তাহলে অনর্থক মাস্টারমশাই এই মন্তব্য করতে গেলেন কেন? লীলা অবশ্য নিজেও বুঝতে পারেনি এর মধ্যে গভর্নমেন্টকে খোঁচা দেওয়ার ব্যাপারটা আসছে কি করে। মাস্টারমশাইকে যারা একটুও চেনে তাদের তো জানা উচিত মাস্টারমশাই এসব জিনিস বোঝেন না কোনো দিনই। কিন্তু প্রশান্ত, শ্যামলদা, আভাদি এরা তো 30 বছরের বেশি মাস্টারমশাইকে চেনে। তাহলে তারা কি করে এসব বলল? নাকি মাস্টারমশাইয়ের মতিচ্ছন্ন হয়েছে? যাই হয়ে থাকুক, লীলার এখন মনে হচ্ছে কথাগুলো মাস্টারমশাইকে বলা খুবই অনুচিত কাজ হয়ে গেল তার পক্ষে। অন্তত কথাগুলো শোনার পর ওই সম্পূর্ণ নীরব হয়ে বাইরে চেয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে লীলা ভাবছে বড় একটা অন্যায় করে ফেলেছে সে। মাস্টারমশাই মাথায় পাতলা সাদা চুল, জানালা দিয়ে আসা হাওয়ায় অল্প কাঁপছে। চশমার তলায় চোখ দুটো যেন কিছুই দেখছে না। হালকা গেরুয়া রঙের হাফ হাতা ফতুয়াটার তলা দিয়ে নামছে দুটো শীর্ণ হাত। হাতে ফুটে উঠেছে বড় বড় শিরা। লীলা মাস্টারমশাইয়ের পায়ের দিকে তাকালো। মাস্টারমশাই আসন পিঁড়ি হয়ে বসেছিলেন একটু আগে, এখন মেঝেতে পা নামিয়ে বসেছেন। পাজামার তলায় দুটি পায়ের পাতা। একসময় ফর্সা ছিল পায়ের পাতা দুটি, এখন লালচে কালো রং ধরেছে অনেক দিনই। লীলা চুপচাপ উঠে গিয়ে সেই আগেকার মতো মেঝের ওপর বসল। বসে মাস্টারমশাইয়ের দুটি পা দুহাত দিয়ে চেপে ধরল। বলল, আমার অন্যায় হয়ে গেছে মাস্টারমশাই, আপনাকে আমার এভাবে বলা অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করুন। 3 মাস্টারমশাইয়ের তেমন কোনো ভাবান্তর হলো না, পা ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করলেন না। অমনি জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতেই শান্ত গলায় বললেন, ওঠো। কিন্তু ওইভাবেই বসে রইল লীলা। মাস্টারমশাই আবার বললেন, যাও, উঠে ওই মোড়াটায় বসো, যাও। মাস্টারমশাইয়ের গলার আওয়াজটা শুনে লীলার ভেতরটা কেমন থেমে গেল। লীলা পা ছেড়ে দিল তক্ষুনি, কিন্তু উঠে গিয়ে মোড়াটায় বসার শক্তি আর যেন তার নেই। এমনভাবে কখনো লীলা নিজেকে প্রকাশ করেনি। হঠাৎ যে কি হলো তার। লীলা মেঝের ওপরেই বসে রইল। তবে মাস্টারমশাইয়ের দ্বিতীয়বারের কণ্ঠস্বর শুনে সম্বিত ফেরা মাত্র স্বয়ংক্রিয়ভাবেই যেন একটু পিছিয়ে গিয়ে বসেছিল, তেমনই বসে রইল। আর শুনতে পেল মাস্টারমশাইয়ের গলা, তুমি বললে না স্টেজে দাঁড়িয়ে টাকার কথা বলাটা ঠিক হয়নি, বললে তো? কথাটা বলে মাস্টারমশাই একবার তাকালেন লীলার দিকে। লীলা কোনো মতে ঘাড় নাড়ল। মাস্টারমশাইয়ের নিরুত্তাপ উদাসীন গলা শুনে এখন তার চোখে জল আসতে চাইছে, কিন্তু লীলার মনে পড়ছে তারও বয়স 50 পূর্ণ হয়েছে। এখন চোখে জল এসে পড়াটা কোনো মতেই ঘটতে দেওয়া যায় না। লীলার চোখে জল এসে গেলেও অবশ্য সেটা দেখতে পেতেন না মাস্টারমশাই। জানালার বাইরে দূরে আবার ফিরে গেছে তাঁর দৃষ্টি। আপন মনেই মাস্টারমশাই বললেন, স্টেজের ওপর কারো কিছু বলার সুযোগ ছিল না, একমাত্র মুখ্যমন্ত্রী তাঁর ভাষণ দিয়েছিলেন স্টেজে। দুজন অ্যানাউন্সারের একজন আমার নাম ডাকতে আমি উঠে দাঁড়ালাম, আর ওই ফলক আর চেক এইসব নিলাম, কিছু তো বলিনি স্টেজে দাঁড়িয়ে। লীলা অবাক এবং ক্রুদ্ধ। তবে কাগজে যে ছাপলো, ওরা কি মিথ্যে লিখল? কি অন্যায় কথা! মাস্টারমশাই লীলার দিকে তাকালেন না এবারও। বললেন, না, ওরা মিথ্যে লেখেনি। কথাগুলো আমি বলেছিলাম, কিন্তু স্টেজে দাঁড়িয়ে বলিনি।
স্টেজে বসে আমার সবটাই কেমন যেন অবিশ্বাস্য লাগছিল। মাথাটা একেবারে কাজ করছিল না। ভাবছিলাম আমি এখানে কিভাবে কি করছি। মাইক যদি এগিয়েও দিত কেউ, কিছুই বলতে পারতাম না। লীলা একটু এগিয়ে গিয়ে বসল। তবে কোথায় কোথায় বলেছিলেন? রিপোর্টারদের কাছে? লীলার গলায় উৎকণ্ঠা। মাস্টারমশাই এবার তাকালেন লীলার দিকে। স্থির হয়ে বসো, অত চঞ্চল হইও না। আমি বুঝতে পারছি কি হয়েছে। লীলা এখনও অধীর। কি হয়েছে? মাস্টারমশাই বললেন, বলছি, কিন্তু এত উতলা হওয়ার কিছু নেই। দুদিন পরেই আমার ছাত্রছাত্রীরা সব ভুলে যাবে, নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ছাত্রছাত্রী মানে আমরা? মাস্টারমশাই লীলার দিকে তাকালেন। তুমি নও, অন্যরা, যারা তোমাকে চঞ্চল করে তুলেছে, তারা ভুলে যাবে। লীলা মাথাটা নামিয়ে নিল মেঝের দিকে। মাস্টারমশাইয়ের লালচে কালো ছোপ পড়া পায়ের পাতা দুটো আবার দেখতে পাচ্ছে লীলা। মাস্টারমশাই জানালার বাইরেই তাকিয়ে আছেন। বলছেন, ক্যামেরায় আমার কথাগুলো তুলে নিয়ে গিয়েছিল। আমার নাম ডাকার আগে আমাকে দেখা গিয়েছিল দুটো বড় বড় পর্দায়। দেখা গিয়েছিল আমি কথা বলছি, কিন্তু আমি যা যা বলেছিলাম সবটা দেখায়নি, অর্ধেকটা দেখালো। টাকার কথাটা দেখিয়েছে, গানের কথাটা যেখানে ছিল সেটা দেখায়নি। লীলা আবার অবাক। গানের কথা বলেছিলেন? কি কি বলেছিলেন আপনি? সত্যি সত্যি কি বলেছিলাম সে কথা এখন আর কি লাভ বলে। আমার ছাত্রছাত্রীরা তো আর বিশ্বাস করবে না। আমাকে বলুন, আমি বিশ্বাস করব। লীলার চোখ যেন মাস্টারমশাইয়ের মুখের দিকে তাকিয়েই সমস্তটুকু জেনে নিতে চাইছে এখন। মাস্টারমশাই বললেন, এদিকে এসো, এই যে এইখানে। মাস্টারমশাই চৌকির ওপর নিজের পাশের জায়গাটা দেখালেন। লীলা এগিয়ে গিয়ে মাস্টারমশাইয়ের পায়ের অনেকটা কাছে গিয়েও সেই মেঝের ওপরেই বসে রইল। মাস্টারমশাই বললেন, এখানে উঠে বসো, নইলে দেখতে পাবে না। লীলা বাধ্য ছাত্রীর মতো উঠে বসল। মাস্টারমশাই জানালার বাইরে অঙ্গুলি নির্দেশ করলেন। ওই দেখো, রাধাচূড়া গাছ দুটো দেখতে পাচ্ছ? লীলা কিছুটা বোঝা না বোঝা স্বরে অস্ফুটে বলে, হ্যাঁ পাচ্ছি। মাস্টারমশাই বলেন, তুমি যখন এলে বেলা 1-1:30 হবে, তাই না? লীলা আবার বলে, হ্যাঁ। বলে আবারও মাস্টারমশাইয়ের মুখের দিকে তাকাই। মাস্টারমশাই বলেন, আমার দিকে নয়, ওই গাছ দুটো দেখো। তুমি যখন এসেছিলে তখনও ওই রাধাচূড়ার হলুদ ফুলগুলো জ্বলছিল রোদে, কিন্তু ঠিক এই রকম রোদ্দুর নয় সেটা। তখন সারং ছিল ওখানে, স্বয়ং শুদ্ধ সারং অধিষ্ঠান করেছিলেন ওই গাছের ঝলসানো রোদ্দুরে। আর এখন মুলতান এসে বসেছেন। রোদ্দুরটা বদলে গেছে, ফুলগুলোর রং বদলেছে, অল্পই কিন্তু বদলেছে। লীলা আবার মাস্টারমশাইয়ের দিকে তাকাই। কি কি বলছেন মাস্টারমশাই? মাস্টারমশাই এবার একটু যেন চঞ্চল। ওই দিকে তাকাও লীলা, ওই যে গাছ দুটো, পাতা দুলছে হাওয়ায়, ফুল জ্বলতে জ্বলতে খসে পড়ছে। রোদ এখন হেলে যাচ্ছে, হেলে যাবে ধীরে ধীরে। বেলা গড়াবে, তারপর ওই গাছেদের মাথায় এসে দাঁড়াবেন পুরিয়া ধ্যানেশ্রী। আর সূর্য নেমে চলে যাওয়ার পর কি হবে জানো? লীলা প্রায় রুদ্ধস্বরে বলে, কি হবে? তারা ফুটবে, 1, 2, 3 করে ফুটে উঠবে গাছের মাথার ওপর, আকাশে।
আর তখন কি হবে বলো তো? কি হবে মাস্টারমশাই? বলুন বলুন কি হবে? মাস্টারমশাই এতক্ষণে হাসলেন। ইমন আসবেন তখন, ইমন। হ্যাঁ, আমি রোজ দেখতে পাই। যখনই তারা ফোটে তখনই ইমন। তারও কিছুক্ষণ পরে, ধরো 7:30 বাজলেই আমি বুঝতে পারি। না না, বুঝতে পারি বলা ভুল, দেখতে পাই। ওই সময় আমি কড়িমা লাগছে দেখতে পাই গাছগুলোর মাথায়, ওই আকাশেই। লীলার অবাক হওয়ার ক্ষমতা ফুরিয়ে গিয়েছিল একটু আগেই, আবার যেন সেটা ফিরে আসে। লীলা আবারও অবাক হয়, বলে, করিমা? মাস্টারমশাই গান শেখানোর সময় যেমন বোঝাতেন, সেইভাবে যেন বুঝিয়ে বলেন, তুমি যখন এসেছিলে আজ, তখনও আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম তো, তখন ওই তীব্র মধ্যমকেই দেখছিলাম। শুদ্ধ সারঙের আরোহণে তীব্র মধ্যম আসেন, আবার শ্যামকল্যাণের আরোহণেও অনেকটা ওই রকম ছদ্মবেশে আসেন তীব্র মধ্যম। শ্যামকল্যাণের সময়টায় আকাশ ঘন নীল, সন্ধ্যা রাতের আকাশ, আর দুপুরে তীব্র মধ্যম আসেন ওই রোদ্দুরে জ্বলন্ত হলদে হলদে ফুলদের কাছে। গান ওইখানে চলে গেছে লীলা, ওইখানে। আমি সারা দিন গানের দিকেই তাকিয়ে থাকি। লীলা মাস্টারমশাইকে যেন ঠিক চিনতে পারে না, বলে, গান ওইখানে চলে গেছে মানে? মানে কি? মাস্টারমশাই বলেন, আমার গলা থেকে গান চলে গেছে, আমার সুর আর সঙ্গে থাকে না। পুরনো খাতাগুলো নিয়ে আমি উল্টে পাল্টে পাতা আঙুল বোলাই স্বরগুলোর ওপর। স্বর এসে স্পর্শ দেয়, আর বাইরে তাকাই, রাগদের দেখতে পাওয়া যায়। এইভাবে গানের সঙ্গে থাকি। লীলা কথা হারিয়ে ফেলেছে। মাস্টারমশাইয়ের পা ছুঁতে ইচ্ছে করে, সাহস পায় না আর। মাস্টারমশাই বলেন, তুমি উঠে পড়ো, তোমাকে তো নার্সিংহোমে পৌঁছতে হবে 5টায় বোধহয়, তাই না? হ্যাঁ মাস্টারমশাই। ভিজিটিং আওয়ার তো ওই সময়টাতেই হয়। আমি তো কয়েকবার হাসপাতাল নার্সিংহোমে থেকেছি, সময়টা জানি। আর এও জানি যে বড্ড খরচ, চিকিৎসার বড্ড খরচ। আর এই বয়সে চিকিৎসাটা খুব বেশি বেশি দরকার হয়। ওই কথাটাই বলেছিলাম, 2 লক্ষ টাকা তো চিকিৎসা আর জীবন ধারণের জন্য দরকার। বলেছিলাম, গানের কথাটাও বলেছিলাম। গানের কথাটা তো বলবই, কিন্তু সেটা আর দেখায়নি। মেয়েটা বলেছিল ফেলে দেবে, গানের কথাটা ফেলে দিয়েছিল। লীলা উঠে দাঁড়িয়েছে। বারান্দায় এখন 2জন। মাস্টারমশাই গ্রিলের গেট খুলেছেন। লীলা বলে, মেয়েটিকে কি বলেছিলেন গানের কথা? ওই যে বললাম, গান চলে গেছে, ওটাই বলেছিলাম। চলে গেছে মানে? মাস্টারমশাই আবার গাছের দিকে আঙুল তুলে দেখান। গান ওইখানে, ওই গাছে পাতায় রোদ্দুরে, রাত্রির আকাশে, জানালা দিয়ে বয়ে যাওয়া হাওয়ায়, ভোরের শিশিরে, সব জায়গায় ছড়িয়ে আছে গান। শুধু আমার গলাতেই আর গান নেই। লীলা বেরিয়ে গেছে দরজা দিয়ে। তবু একটু দাঁড়াই। এ কথা বলবেন না মাস্টারমশাই? হ্যাঁ, এটাই বলেছিলাম। পুরস্কার পেলাম বটে, কিন্তু পুরস্কার পেলেই তো আর গলায় সুর ফিরে আসবে না।
পুরস্কারের সঙ্গে গান আর সুরের সম্পর্ক নেই, এইটুকুই বলেছিলাম। এটা ওরা ফেলে দিল। চুপ করে দাঁড়িয়ে আছে লীলা, এগোতে পারছে না। মাস্টারমশাইয়ের শিরা ওঠা হাত দুটি দেখছে। জীবন কেটে গেল লীলারও। ওই হাত দুটো একবার ধরা হলো না, আজ একবার দুহাত দিয়ে চেপে ধরলে কি ক্ষতি হয়? মাস্টারমশাই বললেন, এসো এবার লীলা, আমি একটু বারান্দায় বসবো একা এখন। কাজগুলো এখন সন্ধেকে ডাকছে। সন্ধে নেমে আসাটাও আসলে একরকম গান, নিঃশব্দ গান। আমি শুনি, তুমি এগিয়ে পড়ো কেমন? লীলা মাথা নিচু করে গলি রাস্তার দিকে এগোয়। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।